স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টায় তিনি রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে আইনঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান গভীর শোক জানিয়েছেন। বাদ জোহর তার নামাজে জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়। এরপর তার দ্বিতীয় জানাজা দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বিশিষ্টজনরা তার জানাজায় যোগ দিতে এসে বলেন, ব্যারিস্টার রফিকুল হক শুধু একজন আইনজীবী ছিলেন না, রাষ্ট্র পুনর্গঠনে একজন নায়ক হিসেবে কাজ করেছেন তিনি। সুতরাং ব্যারিস্টার রফিকুল হক শুধু আইন অঙ্গনের এক দিকপাল পথিকৃৎ নন, সামগ্রিক বিশ্লেষণে ব্যারিস্টার রফিকুল হকের এই প্রয়াণে জাতির বিশাল ক্ষতি হয়ে গেল। আমরা জানি না এরকম আইনজীবী, এরকম বিজ্ঞ ব্যক্তিত্ব, এরকম সংবিধান বিশেষজ্ঞ আগামী 50 বছরেও আমরা জাতি পাবে নাকি আমরা জানি না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজার সবশেষ খবর জানবো। সেখানে আমাদের সহকর্মী সৈয়দ রায়হান আছেন। রায়হান, জনাব রফিকুল হকের দ্বিতীয় জানাজা কখন শুরু হচ্ছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আফসার, বলে রাখি যে কিছুক্ষণ আগেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তার জানাজা নামাজ সম্পন্ন হবার পর এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে ব্যারিস্টার রফিকুল হকের মরদেহ, এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই তার দীর্ঘদিনের সহকর্মী তারা কিন্তু এসেছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই এখানে এসেছেন প্রধান বিচারপতি, এখানে এসে পৌঁছেছেন, এবং প্রধান বিচারপতির আসার পরপরই কিন্তু মূলত দ্বিতীয় নামাজে যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং একই সাথে আপনি জানেন যে আজ সকাল 8:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রফিকুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং ইতোমধ্যেই আসলে আপনি দেখতে পাচ্ছেন যে তার দীর্ঘদিনের সহকর্মী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান বিচারপতি সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক বর্তমান যারা নেতৃত্বে আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তো সবাই কিন্তু বলছেন যে আইন অঙ্গনে ব্যারিস্টার রফিকুল হকের যেই একটি পদচারণা ছিল, অনেক গুরুত্বপূর্ণ মামলা তিনি সম্পন্ন করে গেছেন তার জীবন দশায়, এবং একই সাথে আইন অঙ্গনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তার বিচরণ ছিল। তো একই সাথে বলা যায় যে ইতোমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকালে সমবেত হয়েছে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য মূলত পুষ্পস্তবক নিয়ে ইতোমধ্যেই প্রতিনিধিরা এখানে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আসলে দ্বিতীয় যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে। তো ইতোমধ্যেই আমরা জেনেছি যে ব্যারিস্টার রফিকুল হক বার্ধক্যজনিত কারণেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং করোনার যে বিষয়টি বলা হয়েছিল তার করোনা ছিল না বলে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হয়েছি, এবং একই সাথে আমরা এটিও জেনেছি যে মূলত বেশ কিছু রোগে তিনি আসলে বার্ধক্যজনিত কারণেই ভুগছিলেন। এবং তার পরপর আমরা এর আগেই কিন্তু গিয়েছিলাম ব্যারিস্টার রফিকুল হকের যে পল্টনের বাসা, যারা তার দীর্ঘদিনের সহকর্মী এবং যারা খুব কাছ থেকে আসলে ব্যারিস্টার রফিকুল হককে দেখেছেন তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের শোক প্রকাশ করেছেন। তো আফসার, বলা যায় একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। তো এই ছিল সুপ্রিম কোর্ট এলাকা থেকে ব্যারিস্টার রফিকুল হকের জানাজার সর্বশেষ তথ্য। আফসার। রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রায়হান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের জানাজা স্থল থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। রুচি, চাওয়া পাওয়া অন্য 10টা লোকের সঙ্গে মেলে না। দীর্ঘ একটা সময় ধরে ছিলেন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত আইনজীবী। অর্থ উপার্জন করেছেন 2 হাতে, কিন্তু তেমন কিছুই রাখেননি নিজের কাছে। সব দান করেছেন চিকিৎসা সেবায়। তিনি ব্যারিস্টার রফিকুল হক। স্ত্রীগত হয়েছেন আগেই। একসময় নানা ইস্যুতে সরব ছিলেন তিনি। বার্ধক্যের ভারে চলাফেরা করতে না পারলেও মানবিক মূল্যবোধে তিনি ছিলেন অটল।
বিস্তারিত জানব হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। নীতি ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ব্যারিস্টার রফিকুল হক। কখনো রাজনীতিবিদ, কখনো বা চিকিৎসকদের সমালোচনা ও প্রশংসা করেছেন নির্দ্বিধায়। এর জন্য কখনো কখনো তীর্যক কথাও শুনতে হয়েছে তাকে। সেই অভিমান থেকেই ব্যারিস্টার রফিকুল হক শেষ বয়সে অনেকটা চুপ হয়ে যান বলে মনে করেন ঘনিষ্ঠজনরা। তখনকার দিনে ছাত্র রাজনীতি বলতে এখনকার মতো না, এখন তো সব ন্যাশনাল রাজনীতি তারা ইনভলভ। প্রখ্যাত আইনজীবী রফিকুল হক 1990 সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য এক জীবনযাপন করে গেছেন তিনি। যাচ্ছে অন্য প্রসঙ্গে। সাভারে ছিনতাইকারীদের উপর্যুপুরি ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। শনিবার সকাল 7টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানান, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশের জরুরি সেবা 999-এ ফোন দেন। পরে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের অনতি দূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়ে অজ্ঞাত এই যুবক। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল। সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AFM সায়েদ জানান, যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে আশুলিয়ার নরসিংহপুরের একটি বাড়ি থেকে 14 বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ব্যারিস্টার রফিকুল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিম কোর্টে। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালিমায়ে শাহাদাত। ব্যারিস্টার রফিকুল হকের জানাজায় আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুনকে গ্রেপ্তার করেছে পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান। গতরাতে SMP রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। এই মামলায় হারুনুর রশিদ সহ এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করল পিবিআই। গ্রেপ্তার অপরজন হলেন কনস্টেবল টিটু চন্দ্র দাস। এর আগে পুলিশের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বন্দর ফাঁড়ির ইনচার্জ SI আকবর হোসেন, SI হাসান উদ্দিন, কনস্টেবল তৌহিদ মিয়া, টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা হয় SI আশেক এলাহি, কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেনকে। এই ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকে লাপাত্তা বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ফরিদপুর, মাদারীপুর হয়ে মানিকগঞ্জ অবস্থান করছে। এর প্রভাবে দেশের প্রায় বেশিরভাগ এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে আজ শনিবার সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, স্থল নিম্নচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এসব কারণে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং
পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মাঠে ঠকছেন কৃষক আর বাজারে ভোক্তারা, তবে অধিক মুনাফা পাচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। বাজারে ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। গত ২ মাস ধরে রাজধানীর বাজারে দামের এমন উত্তাপ, বাজার অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেটের হাতে ভোক্তা ও কৃষক দুই পক্ষই জিম্মি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর দাবি দাম অচিরেই ভোক্তার নাগালে আসবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। কৃষক, রোদ পোড়া বৃষ্টি ভেজা তামাটে শরীর, সন্তানের মতো যত্ন করে ফসল ফলান। প্রকৃতি সদয় হলে ফুল, ফসল, সবজিতে ভরে যায় মাঠ। নরসিংদীতে এবার সবজির ফলন ভালোই হয়েছে। মাচানের লাউগুলো দিন বদলের স্বপ্ন নিয়ে ঝুলে আছে। বেগুনের ফলনও বেশ ভালো, কিন্তু দাম কেমন পেয়েছেন তারা? আমরা তো সবজির দাম অনেক কম পাইতেছি। এটার কারণ হলো সবজি কয়েক বিঘি কিনে হয়, মানে উৎপন্ন করে ইয়ার ডাবল পাইকার লাভ। অদৃশ্য সিন্ডিকেটের প্রান্তিক পর্যায়ের সদস্যরা হলেন স্থানীয় পাইকার। এই বাজারেও তাদের উপস্থিতি আছে। নিজেদের উৎপাদিত সবজির এই স্থানীয় বাজারেও পাইকারদের কাছে ঠকছেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণে মাল দেয় তো ব্যাপারে একটা সিন্ডিকেট করলে লাভ তো সিন্ডিকেটে লাভ তো আর কৃষকের পাইতো না। ৩-৪ রাত পরে তো আপনার বেচা কেনাটা হইতেছে। প্রকৃতভাবে লাভ হচ্ছে একমাত্র কাঁচামালের খুচরা দোকানদাররা, পাইকারি ব্যবসায়ী তো না। মাঠে ঠকছে কৃষক, বাজারে ভোক্তারা। যে কোনো ধরনের সবজি ঢাকার সঙ্গে এদের পার্থক্য প্রায় কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। এর কারণ তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং পরিবহনের ব্যয়। যশোর কিংবা পাবনার পাইকারি বাজারে যে শিমের দাম কেজিতে ৫০ টাকার মধ্যে, রাজধানীতে সেটাই ১২০ থেকে ১৪০ টাকা। একইভাবে ৪৫ থেকে ৬০ টাকার বেগুন বাজার ভেদে ৭০ থেকে ১১০ টাকা। পরিসংখ্যান বলছে প্রায় সব ধরনের সবজিতে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামের পার্থক্য তৈরি করছে মধ্যস্বত্বভোগীরা। সেই দামটা এমন পর্যায়ে ওখানে সিন্ডিকেট করে কমায় রাখা হয় যে কৃষকরা চাইলেও এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন না। আমি বলবো যে স্ট্রাকচার্ড মার্কেট নাই, অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি। সেই অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির ফলাফল আসলে হলো যে ৩ গুণ বা ৪ গুণ দামে আপনার বিক্রি হয়। এটা মস্ত বড় সংকট। এই সংকটের উত্তরণ না হলে মানুষের মধ্যে হাহাকার বহুগুণ বাড়বে। কঠোর পদক্ষেপ নেওয়া যুক্তিসঙ্গত হবে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এলাকা ভেদে ঢাকার মধ্যে দামের বেশ ওঠানামা। কারওয়ান বাজারের সবজির সাথে হাতিরপুল, মিরপুর আর গুলশানের বাজারের দামের পার্থক্য কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। অর্থাৎ এখানেও অদৃশ্য সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় আর ভোক্তারা কোণঠাসা। সবজি সবগুলো ৭০-৮০ টাকার নিচে সবজি পাওয়া যায় না এখন। খুবই সমস্যা, খুব যে সমস্যার কথা বলে বোঝানো যাবে না। নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এই বাস্তবতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, গুটিকতক অসাধু ব্যবসায়ী এই কৃত্রিম সংকটের কারণ। এই দেশের অধিকাংশ ব্যবসায়ী ভালো, গুটিকতক ব্যবসায়ী খারাপ। আমার কথা, এই গুটিকতক খারাপ লোকদের জন্য আমাদের কোনো অনুকম্পা কখনোই ছিল না, কখনোই থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। তবে সবকিছুর পরও ভোক্তারা মনে করছেন তাদের স্বার্থ সংরক্ষণে অদৃশ্য সিন্ডিকেটকে ভেঙে দিতে সরকারের আরও কঠোর হওয়া উচিত। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দুর্গতি নাশিনী দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমেয়াদী কল্পারম্ভের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে সপ্তমী পূজা। আজ মহাষ্টমী। এই তিথিতে সন্ধি পূজা, কালী পূজা সহ নারী জাতিকে সম্মান জানিয়ে মায়ের সাকার উপাসনার জন্য কুমারী পূজা করা হয়। তবে এবার দেশে করোনা উপলক্ষে জনসমাগম রোধে কুমারী পূজা হচ্ছে না। ভক্তরা বাসায় বসে ভার্চুয়ালি অঞ্জলি দেবেন মায়ের উদ্দেশ্যে। খারাপ আবহাওয়া ও স্বাস্থ্যবিধির কড়াকড়ির কারণে সপ্তমীর পূজাতে ছিল না কোনো আড়ম্বর। সরকারি নিয়ম মেনে সন্ধ্যা আরতির পরই বন্ধ করে দেওয়া হয় সব মণ্ডপগুলো। করোনা পরিস্থিতির কারণে এবারই প্রথম ভার্চুয়ালি অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য অঞ্জলি পর্ব সরাসরি প্রচার করা হচ্ছে টেলিভিশনে, হচ্ছে ফেসবুক লাইভ। ভক্তদের বাসায় বসেই অঞ্জলি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। আগামী সোমবার বিজয়া দশমী পর্যন্ত ঢাকের বাদ্যে মুখরিত থাকবে পূজা মণ্ডপগুলো। দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি সংবাদে। দর্শক, বিরতিতে যাওয়ার আগে যেমনটি জানাচ্ছিলাম যে দুর্গাপূজার আজ মহাষ্টমী চলছে, মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন এই করোনা ক্রান্তিকালীন সময়েও। এই বিষয়ে আরও সংবাদ জানবো। এবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ মন্দির থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নানা রকম বিধি নিষেধের মধ্যে কেমন চলছে আয়োজন পূজা মণ্ডপ থেকে, কি বিস্তারিত জানাবেন আমাদের? ধন্যবাদ আফসার। এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায়। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু সকল যে পূজার যে আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এখন কিন্তু তারা যেসব পুরোহিত কিন্তু তাদের পূজার যে কার্যক্রম গুছিয়ে নিয়েছেন, আর সন্ধি পূজার মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে গেলেন। তার আগে কিন্তু অঞ্জলি পূজা ছিল এবং তারা কিন্তু তার আগে যে আজকে মহামারীর মধ্যে কিন্তু যে মহা অষ্টমী যে সে পূজাটা, সেটা কিন্তু জানেন যে বন্ধ হয়ে গেছে। আমরা একটু সরাসরি দেখাতে চাই যে আমরা মন্দিরে এসেছি। এখানে সব রকমের যে মা দুর্গা তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম তারা এসেছে এবং বিশেষ করে ভক্তবিন্দু যারা রয়েছে তারা কিন্তু তাদের আসলে তারা সারা বছর কিন্তু এই একটি পূজার অপেক্ষায় থাকে এবং বিভিন্ন পূজা মণ্ডপে তারা পরিদর্শন করে। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, কেমন লাগছে সব মিলে? আসলে মা দুর্গার কাছে কি চাওয়া পাওয়া? সব মিলে অনেক ভালো লাগছে। এত মানে দুর্যোগের মধ্যে যে মা দুর্গা সুন্দরভাবে আমাদের মাঝে আসছেন, এটা নিয়ে আমার অনেক গর্ব। আর তারপরে হচ্ছে মা দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, সে যেন আমাদের সবার দুর্গতি থেকে মুক্ত করে এবং দেশের সবাইকে ভালো রাখে। আমরা যাতে তাড়াতাড়ি এই দুর্গতি থেকে কাটিয়ে উঠতে পারি, এটার জন্য মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে এখানকার যারা ভক্তবিন্দু তারা কিন্তু আসলে সব রকমের মানে তাদের আরাধনায় আসলে ছিল মায়ের কাছে যে পাওয়া যে করোনা যেন দূর হয়, মানুষের যে শান্তি যাতে ফিরে আসে, ঘরে যেন ভরপুর ফসল আসে, এই সব নিয়েই কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ দুর্গা মন্দিরের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। আফসার। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ব্র্যাক বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 3 বছরের মধ্যে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। সড়ক নেটওয়ার্ক বিস্তারে এবং দুর্ঘটনা রোধে আমাদের মেট্রো রেলের 6টি লেন, যেটা 2030 সাল পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যু দেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রফিকুল হক মানুষের আইনজীবী ছিলেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের নানা সংকট ও প্রয়োজনে আইনগত সেবা দিয়ে গেছেন তিনি। অত্যন্ত সততার সঙ্গে আইন পেশাকে নিয়েছেন এবং জনগণেরকে আইনগতভাবে সাহায্য করার চেষ্টা করেছেন এবং তিনি তার সারা জীবনে তার যত আয়, সেই আয়ের বিরাট একটা অংশ তিনি মানুষের সেবার জন্য ব্যয় করেছেন। ওনার এই চলে যাওয়া আইন জগতে নিঃসন্দেহে একটা বিরাট রকমের ক্ষতি সৃষ্টি করেছে। এই শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণ হবার নয়। সত্য ও নিরপেক্ষ এই স্লোগান ধারণ করে সাফল্যের 1 দশক পূর্ণ করল দেশের জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি সান। সকালে নিজস্ব কার্যালয়ে 11 বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। বৈশ্বিক মহামারী করোনাকালে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান পত্রিকাটির সম্পাদক এনামুল হক চৌধুরী। এ সময় দৈনিকটির পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 10ম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24 এর প্রধান নির্বাহী নঈম নিজাম বলেন, ছাপার অক্ষরের আবেদন কখনো ফুরাবে না। বৈশ্বিক মহামারী কালেও পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকায় শুভেচ্ছা জানান কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
এই কাগজ নিয়ে এগিয়ে যাব সবাই মিলে। এই দুর্দিনে বিশেষ করে করোনার কারণে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, আমরা সমস্যা উত্তোলন করেছি, আগামী দিন ইনশাআল্লাহ এগিয়ে যাব। ডেইলি সান যেভাবে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা যেভাবে অব্যাহত রেখেছে, আগামী দিনেও তা ধরে রাখতে সক্ষম হবে। আমেরিকান মেইনস্ট্রিম মিডিয়া যারা অনলাইনে চলে গিয়েছিলেন প্রিন্ট ভার্সন থেকে, তারা আবার প্রিন্টে ফেরত আসতে শুরু করলেন বা বাধ্য হয়ে শুরু করেছেন। এই কারণে ছাপার অক্ষর কখনো শেষ হতে পারে না। ডেইলি সান সম্পর্কে যদি বলতে হয়, শুরু থেকে এই কাগজটা একটি অত্যন্ত স্ট্যান্ডার্ড জায়গায় নিজেকে দূরে রাখতে পেরেছে। 10ম বর্ষপূর্তি হচ্ছে এই চমৎকার কাগজটির। আমি আশা করব এরকম বহু বহু দশক এই পত্রিকা পেরিয়ে যাবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অবসায়ন কিংবা বন্ধ করলে পিপলস লিজিংয়ের সমস্যা সমাধান হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে আমানতকারী, বিনিয়োগকারী সহ সব পক্ষই ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য যে কোনো মূল্যে প্রতিষ্ঠানটিকে পুনরায় চালুর কথা বলছেন তারা। আইনজীবীরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকলেই চালু করা সম্ভব প্রতিষ্ঠানটি, তবে এখনই এ বিষয়ে মুখ খুলতে চায় না বাংলাদেশ ব্যাংক। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 1997 সালে কার্যক্রম শুরু করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড 2005 সালে দাপটের সাথে তালিকাভুক্ত হয় পুঁজিবাজারে। মোট 28 কোটি 54 লাখ শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে তুলে নেয় প্রায় 3000 কোটি টাকা। এর বাইরে আমানত হিসেবে নিয়েছে আরও প্রায় 2000 কোটি টাকা। তবে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগে 2014 সালে প্রতিষ্ঠানটিতে অবজারভার নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও নিয়মনীতির তোয়াক্কা করেননি প্রতিষ্ঠানটির কর্ণধাররা। সবশেষ 2019 সালে হঠাৎ করেই অবসানের কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় ব্যাংক। সে সময় অবশ্য আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। তবে বছর পেরিয়ে গেলেও 6000 আমানতকারীর 700 কোটি টাকার কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে গেল সোমবার আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে পাওনা পরিশোধের। 2.5 বছর যাবৎ আমরা নিদারুণ অর্থ কষ্টে আছি। আমরা সাধারণ ডিপোজিটর, অসহায় ডিপোজিটর, আমাদের তো কোনো দোষ নেই। আমরা কেন এটার মধ্যে পিছিয়ে মারা যাব? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে পিপুল লিজিংকে বন্ধ না করে, অবসান না করে, এটাকে পুনর্গঠন করে এটা যারা আমানতকারী তাদের আমানতকে সুরক্ষা করা। একটা বন্ধ হলে বাকিগুলোও ধস নামবে। বিশেষজ্ঞরা বলছেন, পাওনা পরিশোধের পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার কথা। আজকে আমি পিপলস লিজিংকে উদ্ধার করে ফেললাম বাংলাদেশ ব্যাংক সরকার থেকে টাকা দিয়ে। আমি কি সিগন্যাল দিলাম জনগণের কাছে? আমি কি সিগন্যাল দিলাম লুটেরাদের কাছে? লুটেরাদের কাছে আমি সিগন্যাল দিলাম যে তোমরা লুট করো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ধরব না। কেন্দ্রীয় ব্যাংক চাইলে এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু সম্ভব বলে জানালেন এই আইনজীবী। ফাইন্যান্স মিনিস্ট্রির কোলাবোরেশনে বাংলাদেশ ব্যাংক যদি চায় এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারে, এট দি সেম টাইম এটাকে হয়তো বা ভালো কোনো এনবিএফ এর সাথে এটা মার্জারও করতে পারে। হাইকোর্টকে যদি তারা একটা অ্যাপ্লিকেশন দেয় যে উইথড্রল অ্যাপ্লিকেশন অফ দি কোম্পানি ম্যাটার, তাহলেই কিন্তু তারা এই কাজটা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র অবশ্য এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি, তবে শীঘ্রই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের 4টা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। আদমজী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ও এইচএসসি 94-96 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এই মিলনমেলায় অংশ নেন আদমজী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। স্মৃতিচারণ, প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ বিন সামাদ, ফয়েজ আহমেদ, কায়সার শিশির, সোহেল সরওয়ার সহ আরও অনেকেই। এবার মার্কিন নির্বাচন। প্রেসিডেন্সিয়াল বিতর্ক সেরে আবারও নির্বাচনী প্রচারে ফিরেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
আর নির্বাচনী প্রচারে ফিরেই করোনা মোকাবেলার পরিকল্পনা জানিয়েছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় কৌশলের অংশ হিসেবে এই ঘোষণা দেন তিনি। আর প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা ছেড়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন বাইডেন। তবে প্রতিপক্ষ দলকে আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় জনসভায় দেওয়া বক্তব্যে বাইডেনের পুরো পরিবারকে দুর্নীতিবাজ আখ্যা দেন ট্রাম্প। নিচে আরেকটা বিরতি, সঙ্গে বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ সহ অনেকগুলো দেশই নতুন করে লকডাউনে যেতে বাধ্য হচ্ছে। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে 42,000 মানুষ। এই অবস্থায় আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত করোনা ভাইরাস থাকবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ভারতে ক্রমবর্ধমান সংক্রমণের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবে জমায়েত হতে নিষেধ করলেও শুক্রবার বিহারে আয়োজিত বিধানসভা নির্বাচনী প্রচারণায় নিজেও অংশ নেন। রাহুল গান্ধীও আয়োজন করেন বিশাল জনসভার। এর ফলে করোনার আরও দ্রুত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,24,00,000 এবং মোট মৃত্যু হার দাঁড়িয়েছে 11,49,000-এ। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেয়ে শুক্রবার থেকে ভ্যাকসিনের ট্রায়াল আবারও শুরু করছে অ্যাস্ট্রাজেনেকা। আর বন্ধ থাকার পর আগামী সোমবার কিংবা মঙ্গলবার জনসন অ্যান্ড জনসন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। টিকা গ্রহণ করার পরে স্বেচ্ছাসেবকের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ট্রায়াল স্থগিত করেছিল অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণায় যুক্তরাষ্ট্র প্রায় 30,000 মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। এদিকে স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার পরই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের টিকা পরীক্ষা স্থগিত হয়ে যায় গেল সপ্তাহে। তবে তারাও ট্রায়াল শুরু করার ঘোষণা দিয়েছে। এই ছিল এখনকার মতো আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ।